গুড। দেখো অঙ্কগুলো আশা করি তোমরা করেছো। এই ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, একটু ঝাপসা দেখাচ্ছে না? পরিষ্কার দেখা যাচ্ছে? যাই হোক, তো এক দেয় অঙ্ক দেখো, কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা এত এত এবং এতকে ভাগ করলে সব ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। তাহলে এটা কিভাবে করবো আমরা? বলছে 5 অবশিষ্ট থাকবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি কি, যে 5 অবশিষ্ট থাকবে না, তাই তো? তার মানে কত হয়ে যাবে, প্রত্যেকটার থেকে আমরা 5 করে বাদ দিয়ে দেবো, তাহলে পুরো সংখ্যাগুলোই ভাগ যাবে, তাই না? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে সব ক্ষেত্রে 5 অবশিষ্ট। তাহলে আমরা যদি 5 অবশিষ্টটাকে আউট করে দিই, তাহলে 261 থেকে 5 অবশিষ্ট বাদ দিলে কত হয়ে যাচ্ছে বলো? 256 হয়ে গেল। আর একটা দেখো রয়েছে 933, তাহলে 5 বাদ দিলে কত হবে? 928। ওকে, তারপরে 1381 থেকে বাদ দিলে 1376। এইবার দেখো একটা জিনিস, এবার এগুলো কি কোন বৃহত্তম সংখ্যা বলেছে, তাই না? এবার এই সংখ্যাগুলো 5 বাদ দিলাম মানে কি, সংখ্যাগুলো প্রত্যেকটাই ভাগ যাবে সেই সংখ্যাটা দ্বারা, যেটা অ্যান্সার। তাহলে সেই সংখ্যাটা কি হতে পারে? সেই সংখ্যাটা এদের কি হবে? গসাগু হবে, তাই না? সেই সংখ্যাটা কি হবে? গসাগু হবে। তাহলে গসাগু যদি হয়, তাহলে দেখো প্রত্যেকটা জোড় সংখ্যা মানে 2 দিয়ে যাবে। জোড় সংখ্যা মানে কি 2 দিয়ে যাবে। তাহলে 2 দিয়ে যদি যাই, তাহলে দেখো এখানে কত আসছে, প্রথমটাই 78 নাকি? কত আসছে? 128। আমার কথা কি শুনতে পাচ্ছ না, বুঝতে পারছো না? আমি বুঝতে, কথা বললে শেখা যাবে ভাই। 128, তো 928 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 446। ভেরি গুড। 464, তাই তো হবে মনে হচ্ছে। হ্যাঁ, 464 হবে। তারপর দেখো 1376 থেকে, হ্যাঁ বড় নম্বর নিয়ে নাও না, ডাইরেক্ট 4 দিয়ে ভাগ করে দাও, প্রত্যেকটা 4 দিয়ে ভাগ যাবে। ও ঠিকই বলেছে, দেখো প্রত্যেকটা 28 আছে, 76 মানে 4 দিয়ে ভাগ যাবে, তাই 4 দিয়ে ভাগ দিয়ে দাও। ও ঠিকই বলেছে, ডাইরেক্ট 4 দিয়ে ভাগ দাও, ভালো হবে। আরো বড় দিয়ে ভাগ দেবা। এবার দেখো তোমরা আর দেখার দরকার নেই, দেখো তুমি 4 দিয়ে যখন ভাগ যাচ্ছে প্রত্যেকটা, তার মানে অ্যান্সার 32। কি করে বুঝলাম? কি করে বুঝলাম? তার মানে কি, যে সংখ্যাটা আসবে গসাগু 4 ইন্টু সামথিং হবে, তাই তো? যেহেতু 4 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে যে সংখ্যাটা আছে সেটাও তো 4 দিয়ে ভাগ যাবে। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? তাহলে এখানে 32 আনসার, আর দেখার দরকার নেই। 31 হবে না, 39 হবে না। তাছাড়া আর একটা জিনিস, যখন আমরা জোড় সংখ্যা দেখলাম 2 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে যে গসাগুটা আছে সেটাও 2 দিয়ে ভাগ যাবে কিন্তু, তাই তো নাকি? কারণ আমি যখন দেখো আমরা গসাগু করতে করতে যাবো, তাহলে এইটা এইটা গুণ করে করে তো আসবে, তার মানে এখানে সেইটা তো 2ও গুণ হচ্ছে, তার মানে সেই 2টাতেও ভাগ দেবে। তো দেখো প্রত্যেকটা বিজোড় সঙ্গে একটাই জোড় সংখ্যা, সেটা 32, তো 32 দিয়ে ভাগ দেবে। এটা তো বোঝার দরকার ছিল, আর করারও প্রয়োজন মনে হয় না। আর পরীক্ষায় কিন্তু এই জন্য এগুলো আসে, কিন্তু তুমি হয়তো সম্পূর্ণ করে টাইমটা নষ্ট করবে, আর কিছুই না। তারপরে দেখো এখানে কি বলতে চাইছে, কোন একটি বস্তুর ধার্য মূল্য নাকি 50 টাকা। দুই আগে, ধার্য মূল্য 50 টাকা, বস্তুটি বিক্রি করার সময় 20% ছাড় দেওয়া হয়, 25% লাভ হয়, বস্তুটির উৎপাদন মূল্য কত? ঠিক আছে, উৎপাদন মূল্য মানে কত বলতো? কোনটা কথা বলছে? দেখো ক্রয় মূল্য চেয়েছে, কস্ট প্রাইস, ঠিক আছে। একটি বস্তু ধার্য মূল্য 50 টাকা, একটা বস্তু ধার্য মূল্য কত? 50 টাকা। ওকে, বিক্রি করার সময় 20% ছাড় দেওয়া হলো, যদি 20% ছাড় দিলে, তাহলে বিক্রয় মূল্যটা বের করবো আগে। বিক্রয় মূল্যটা কত হবে? 20% ছাড় দিলে মানে কত টাকায় বিক্রি করলে? 80%-এ বিক্রি করলে। 80% মানে 80/100, 50 দিয়ে 80, 100, আর 40 দিয়ে 40 টাকা। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 40 টাকা। এবার দেখো 25% লাভে বিক্রি করবে, তাহলে বিক্রি করেছো কত পার্সেন্টে? 25% লাভ মানে কত পার্সেন্টে বিক্রি করলে? 125 টাকায় বিক্রি করলে। তাহলে 125%-এ বিক্রি করে, দেখো এদিকে আমি বলছি আর কি 25% লাভ হলো। আচ্ছা 25% লাভ মানে কি? 100 টাকার জিনিসটা 125 টাকায় বিক্রি করা।
তাহলে আমরা বলছি 125% বিক্রি করছি, তাহলে 125% ভ্যালু কত? 40 টাকা বিক্রয় মূল্য। তাহলে কস্ট প্রাইস মানে 100 টাকা, 100% মানে কত করলেই চলে আসবে অ্যান্সার। এবার দেখো এখানে কি, আমরা ডাইরেক্ট এখানটা কাটি, 4 25-এ 100, 5 25-এ 125, আর এদিকে 5 8-এ 40, তাহলে অ্যান্সার হলো কত? 4টা 32 টাকা। ভেরি গুড, অ্যান্সার তাহলে 32, অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট দেখে নেব। খুব সুন্দর অঙ্ক, এই টাইপ গুলোই কিন্তু আসে। যে যদি দুটি সংখ্যার গুণফল এত এবং তাদের গসাগু 6 হয়, তবে সংখ্যা দুটির গসাগু ও লসাগু এর অনুপাত কত? তোমাদের আমি একটা জিনিস শিখিয়েছিলাম, তোমাদের মনে আছে কি জানি না। দেখো যদি দুটি সংখ্যার গুণফল থাকে আর তাকে যদি আমরা গসাগু দিয়ে ভাগ করি, কি পাই? কি পাই গো? দুটি সংখ্যার দেখো আমরা তো শিখেছি যে কি, দুটি সংখ্যার গুণফল ইন্টু সমান সমান কি, গসাগু ইন্টু লসাগু। তাই লসাগু পেতে গেলে কি, গসাগুতে ভাগ করতে হয় দুটি সংখ্যার গুণফলকে, আর লসাগু পেতে গেলে গসাগুতে ভাগ করতে হয়, গসাগু পেতে গেলে লসাগুতে ভাগ করতে হয়। তাহলে এটা পেলাম কি, গসাগু, লসাগু পেলাম, আর দেওয়া রয়েছে কি, গসাগু দেওয়া। তাহলে এবার রেশিও আমরা করতেই পারি, বুঝতে না পারলে ভাই জিজ্ঞাসা করবে। দেখো এরা তুই ভাগ দিয়ে কত যাবে, 36 যাবে, 360 হয়ে গেল। তাহলে 6 দিয়ে যদি ভাগ করি, 6 6, আর এদিকে 6 6 36, তাহলে 1:60 অপশনে। ভেরি গুড, নেক্সট। তারপরে 4 দাগ কি বলছে, কোন দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে, তাহলে দেখো কি মূল্য বলেছে এখানে, এখানে কি ভ্যালু দেওয়া আছে, এসপির ভ্যালু দেওয়া আছে। এসপির ভ্যালু কত দেওয়া আছে, 616 টাকা হলে 12% লাভ হয়। ওকে, তাদের কত পার্সেন্ট লাভ হলে, তোমার 12% লাভ। তাহলে এখান থেকে কিন্তু আমরা ক্রয় মূল্য বের করে নিতে পারি। আর ওই যদি দ্রব্যটি এত টাকায় বিক্রি করলে টাকা কত ক্ষতি হবে, তাহলে আমার ক্রয় মূল্য বের করার কোনো প্রয়োজন নেই। তাহলে 616 টাকা যখন বিক্রি হচ্ছে, 12% লাভ, তাহলে পার্সেন্টেজ হিসেবে কত পার্সেন্টে বিক্রি হচ্ছে, 112%। মানে 112% মানে 616। ঠিক আছে, যে তোমার কত টাকা ক্ষতি বা কি চেয়েছে বের করতে হবে, আমার ক্রয় মূল্যটা বের করতে হবে, কারণ ক্ষতি লাভ যখন চেয়েছে তাহলে আমার ক্রয় মূল্যটা বের করার দরকার। তাহলে আমরা পেয়ে গেলাম যে কি, 112%-এর ভ্যালু বলছে কত, 616 টাকা। ঠিক আছে, তাহলে 100% মানে ক্রয় মূল্যটা বের করছি আমরা, যেহেতু লাভ ক্ষতি বের করতে ক্রয় মূল্য দরকার। এটা কত গুণ, এটা কাটাকুটি করো, কাটলে কত আসছে, যাই হোক এখানে আমরা এখানে এখানে আসছে কত, 28 আসছে, আর এটা কাটলে কত আসছে, 25 আসছে। তাহলে এটাকে কাটো 28 দিয়ে, প্রথমে 4 দিয়ে কাটো না, 4 দিয়ে কাটলে কত হচ্ছে, ছোট ছোট কাটো, অসুবিধা নেই। 4 15 60, 4 4 16, 154, 154 মানে 7 দিয়ে যায় তোমরা জানো, 7 দিয়ে কাটলে কত হবে, 22 হয়, একদম মুখস্থ হয়ে যাওয়া উচিত, বৃত্তের অঙ্ক করেছি আমরা, 22 হয়, 7 দিয়ে 14, 7 দিয়ে 14 22, তাহলে 22 25 কত হবে, 4 5 20, মানে 400, 550। তাহলে আমাদের সিপি এলো কত, 550 টাকা, 550 টাকা আমাদের সিপি। ক্রয় মূল্য পেয়ে গেলে, এবার তুমি দেখো ওই দ্রব্যটি 412 টাকায় বিক্রি করলে, তাহলে কত টাকা ক্ষতি হচ্ছে, তাহলে 550 থেকে বাদ দেবো, ক্রয় মূল্য থেকে আমি বিক্রয় মূল্য বাদ দিলেই পেয়ে যাবো ক্ষতিটা কত, কত ক্ষতি হচ্ছে, হাতে রইলো 1 4 1 7, 7 আর কয় দাও 15, 8 দাও, তাহলে 88, 88 টাকা ক্ষতি হচ্ছে, অপশন নাম্বার এ। সুন্দর সুন্দর অঙ্ক কিন্তু এগুলো। নেক্সট, আচ্ছা, একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা 20 মিনিটে ও 30 মিনিটে চৌবাচ্চা পূর্ণ হলো। যদি নল দুটি একসঙ্গে খোলা হয় তবে চৌবাচ্চাটি কত, দেখো এই অঙ্কটা সোজা মনে হলেও পরীক্ষায় আসবে তোমার, আমি বললাম মিলিয়ে নিও, সোজা মনে হলেও এই টাইপের অঙ্কটা তুমি পরীক্ষায় পাবেই পাবে একটা, এইটাই আসে দেখবে। তাহলে কি 20 মিনিটে একটা, 20 মিনিটে আর একটা কত মিনিটে, 30 মিনিটে পূর্ণ হলো। ওকে, এদের এলসিএমটা আমরা করবো, 20 আর 30 এলসিএম কত হয় ভাই, একদিন মুখস্থ হয়ে যাওয়া উচিত, 60 হয়েছে, লসাগু হয় 60। এবার লসাগুটা হচ্ছে মোট কাজ, এবার একে ভাগ করলে কত হবে, 3 20 60, আর 3 2 60। এবার বলছে দুজনে একত্রে, এক একজন এক এক মিনিটে, একজন করছে 3 আর একজন করছে 2, তাহলে মোট একসঙ্গে যখন কাজ করছে
তখন কত করে করবে? 5 ইউনিট করে করবে। এর মোট কাজটা কত পেয়েছি আমরা? লসাগুটাই মোট কাজ বলে দিলাম। তাহলে মোট কাজ পেয়েছি আমরা 60। তাহলে এই 60 কে যখন আমরা এক এক মিনিটে কতটুক করে সেটা দিয়ে ভাগ করবো, তাহলে কত মিনিট টোটাল লাগে পেয়ে যাবো। তাহলে অ্যান্সার হবে 5 12 60। অপশন ডি। এইগুলো কিন্তু পরীক্ষায় আসে, সোজা হলো ওইটাই বাজবে। একটি সংখ্যার দুটি অঙ্কের অঙ্কদ্বয়ের যোগফল 8, সংখ্যা দুটি 18 বিয়োগ করে সংখ্যাটিতে অঙ্ক স্থান, এই টাইপটাও আসে, তোমরা জানো। এর এইগুলো কি করতে হবে? অপশন টেস্ট করতে হবে। প্রত্যেকটা যোগফল আগে দেখে নাও 8 কিনা, দেখবে 4 আর 2 6, এটা 8 নেই, তাহলে এটাতে আনসার হবে না। তাই 4 আর 4 8, 5 3 8, 5 3 8, ঠিক আছে। এবার দেখো সংখ্যাটি থেকে 18 বিয়োগ করলে, দেখো 18 বিয়োগ করলে দেখো 44 কে আসবে, দেখো 44 এর উল্টো 44ই, 44 এর উল্টো অঙ্ক পরিবর্তন মানে কি 4 আগে আসবে, তারপরে দুটোই তো 4ই 4, তাই 44ই হবে। তাহলে 18 থেকে যদি 18 বাদ দাও, তাহলে 44 টাকা কমে যাবে মানটা, তাই না? তাহলে 4 আর 4 তো আসবে না, তাহলে এটা প্রথমেই বাদ গেল। আচ্ছা, 35 থেকে যদি 18 বাদ দাও, দেখো 35 এর উল্টো কি? 35 এর উল্টো কত? 53। এর 35 থেকে যদি 18 বিয়োগ করা হয়, তাহলে তো 35 এর মানটা কমে যাবে, বাড়বে তো না, কিন্তু এখানে তো এটা বেড়েছে, তাহলে এটাও আনসার হবে না। এবার 53 থেকে 18 দাবি বাদ দিই, দেখবে 35 আসবে, তাই এটাই আনসার। এগুলো দেখলেই বোঝা যাচ্ছে। অপশন সি। নেক্সট দেখে নাও। দেখো এখানে কি বলতে চাইছে, 65 লিটার জল মিশ্রিত দুধ ও জলের পরিমাণের অনুপাত 10:3। আচ্ছা, অনুপাতের মোট কত আছে? অনুপাতের মোট কত মুখে বলবে, শিখবে? 13। আমরা বলছি 13, 41 সেটা আর কত? 65। তাহলে অনুপাতের থেকে কত গুণ? 5 গুণ। তাহলে যে রেশিওটা আছে আমরা ডাইরেক্টলি 5 গুণ করে করলে অ্যাকচুয়ালটা পেয়ে যাবো। তাহলে একটা আছে 50 লিটার আর একটা আছে 3 5 15 লিটার, এই হিসাবে আসে। এবার হচ্ছে ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে, তাহলে দেখো জল মেশাতে বলছে, দুধ ও জলের পরিমাণ অনুপাত এত হবে, তাহলে দুধ হচ্ছে 8 আর জল হচ্ছে 5। এবার দেখো আমার দুধ আগেও যা ছিল এখনো তাই থাকবে, তাই কি না? আমার দুধ আগেও যা ছিল এখনো তাই থাকবে, ঠিক বলছি তো নাকি? তাহলে 8 এর সঙ্গে কত গুণ করলে এটা আসবে? 50 আসবে। কত গুণ করলে? দেখো কত গুণ করলে না পারলে সিম্পলি করে নেবে, কি করে নেবে? ভাগ করে দেবে। 50/8 গুণ করলে 50 আসবে, সিম্পল। 8 এর সঙ্গে 50/8 গুণ করলে 50 আসবে, বুঝতে পেরেছো? যেটা বলতো নাকি? দেখো এর সঙ্গে 8 এর সঙ্গে ভাগ করে দেবো যেটা, ওটাই হচ্ছে, দেখো 50 কে 8 দিয়ে ভাগ করা যেটা, সেটাই হচ্ছে গুণ। যখন দেখছি ভাগ যাচ্ছে না, তাহলে কি 50 কে 8 দিয়ে ভাগ করলে ওটাই গুণ করবে। দেখো তাহলে 50/8 গুণ করলে মানে 8 কেটে যায়, 50 পড়ে থাকবে, সিম্পল। তাহলে 50/8 গুণ করলে, তাহলে একে যখন 50/8 গুণ করলে, একেও আমার 50/8 গুণ করা লাগে। তাহলে 50/8 গুণ করলাম, করে তাহলে কত আসছে? ছোট করে নাও, 4 আসছে, আর এদিকে কত আসছে? 25। 5 25 125/4, তাহলে 125/4 এখন হয়েছে, আর আগে ছিল 15, তাহলে সেটা বাদ দেবো, বাদ দিলে জল কতটুক পেয়ে যাবো? তাহলে দেখো 4 15 60, 60, তাহলে 125 থেকে 60 বাদ দিলে কত হয়? 65/4। তাহলে 65/4 মানে কত? 4 16 64, মানে 16 15 সামথিং। অপশন নাম্বার সি। বুঝতে পেরেছো তো? সিম্পল, কিন্তু কোনো কিচ্ছু নেই। কোথায় বুঝতে পারোনি? আর তুমি এটা কি বুঝতে পারলে যে আমি ইকুয়াল করতে, দেখো আমি 50 যদি আনতে চাই, তাহলে 8 কত গুণ করতে হবে? 8 দিয়ে কি 50 কে ভাগ করতে পারছি? ভাগ করতে পারছি না, তার মানে কি আমরা 50 দিয়ে ভাগ করতে হবে, 8 দিয়ে ভাগ করব। তাহলে এইটা দিয়ে যদি ভাগ করি তবেই তো আমার 50 আসবে। দেখো তাহলে কত গুণ, আমরা বলছি 8 এর কত গুণ? এটা 8 এর 50/8 গুণ, তার মানে যখন ভাগ যায় না তখন দেখো কেন বলি এটা, দেখো আমরা বলছি 8 এর 50/8 গুণ, তাহলে 8 গুণ, তাহলে 50/8 গুণ করলে কি হচ্ছে? 8 8 কেটে যাবে, 50টা পড়ে থাকবে। যখন ভাগ যায় না তখন যেটার যত গুণ বলছি সেটাই কি করতে হবে? জাস্ট ভাগ করে দিলে ওইটাই অত গুণ হয়ে যায়, তাহলে 50/8 গুণ। এটা বুঝতে পারলে তো? 50/8 গুণ। আচ্ছা, এবার এটার যেহেতু 50/8 গুণ, তাহলে এটারও তো 50/8 গুণ করা লাগবে আমার, তবেই তো হবে। আমি অনুপাতের এপাশেও 50/8 গুণ করলে 50 আসছে, তাহলে এপাশেও আমার 50/8 গুণ করতে হবে, তবেই যদি তো অঙ্ক হয় অনুপাতের ক্ষেত্রে। তাহলে 50/8 গুণ যদি করি, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি এখানে কাটছে কত হচ্ছে? 4 2 8 হচ্ছে, 4 এলো, আর এখানে আসছে 25 দিয়ে 50। 5 25 125/8
জল যেহেতু মিশিয়েছি তাহলে এই পরিমাণটা বেশি হবে, তাই আগে লিখলাম। তাহলে 125/4। এবার দেখো বলেছে কতটুকু জল মেশাতে হবে, তাহলে কতটুকু, আগে 15 ছিল, তাহলে 15টা বাদ দিলেই পেয়ে যাবে তো কতটুকু জল মেশানো হয়েছে। তাহলে এবার দেখো 15 বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে দেখো 4×15 কত, 60। 4×15 60, যেহেতু মাইনাস রয়েছে তাই বিয়োগ করবো, তাহলে 125 থেকে 15 বাদ দিলে কত হবে, 65/4 হয়ে যাবে। 65/4 মানে কি, 16 দিয়ে ভাগ দেবে, 4×64, 1 বাকি, তাহলে 1/4, তাই 16×1=4। খুব সুন্দর অঙ্ক এগুলো। নেক্সট, ভেরি গুড। তারপর দেখো 8 দায়ে কি বলছে, 36 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিশীল 120 মিটার লম্বা একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি কি কত সময় অতিক্রম করবে। তোমাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই, যখন একটা ব্যক্তি বলবে, একটা পোস্ট বলবে, কোনো একটা গাছ বলবে, যাই দৈর্ঘ্য নেই আর কি, ঠিক আছে, সেই সমস্ত যখন বলবে তখন কি ট্রেনের দৈর্ঘ্যটাই দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এখানে বললে এখানে ডিস্টেন্স কত, তাহলে এবার দেখো সময় পেতে গেলে কি দরকার আমাদের, ডিস্টেন্স বাই কি দরকার, স্পিড। তাহলে এখানে ডিস্টেন্স কি হয়ে যাবে, ব্যক্তিগত কোনো ডিস্টেন্স নেই, তাহলে কি হবে, তাহলে 120 হয়ে যাবে ডিস্টেন্স। তাহলে 120 মিটার বাই, এবার দেখো এখানে কত সময় অতিক্রম করবে, এখানে সেকেন্ডে না মিটারে বা কিছু যদি দেওয়া নেই, যেই আমরা 36 তো রয়েছে, উপরে মিটার আছে, তাহলে কিলোমিটার পার আওয়ারে আমরা করে নেওয়ার চেষ্টা করি, দেখি কি হয়। তাহলে এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি না, কিলোমিটার পার আওয়ারে আছে, মিটার পার, তাহলে 5/18, 18টা কি হয়ে যায়, বাইটা উপরে গুণ হয়ে যায়, উল্টে যায়, ঠিক আছে। 5/18 যেহেতু উল্টে দিলাম, উপরে হয়ে গেল। আচ্ছা, তাহলে 5/18 গুণ করলাম আমরা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড, যেহেতু এটা আমার মিটারে আছে তার জন্য। এবার দেখো 18 দিয়ে কাটলে 18 দিয়ে 70, আর 5 দিয়ে কত, 10, 10 মানে 18 আউট, তাহলে অ্যান্সার হলো কত, 12 সেকেন্ড। 12 সেকেন্ড তোমার হচ্ছে টাইম লাগবে। ক্লিয়ার। তাহলে ব্যক্তিগত অতিক্রম করা মানে কি শিখলাম আমরা, যে ট্রেনটা নিজেদের কোটা জাস্ট অতিক্রম করে। নেক্সট, এইবার দেখো এখানে 9 দাগে কি বলছে, এক ব্যক্তি 6 টাকায় 8টি ফল কেনেন এবং 8 টাকায়, এই টাইপের অঙ্ক কি বলেছিলাম আমি, যে কি টি এর পরিমাণটা আমরা সমান করার চেষ্টা করবো। তাহলে 8টি কেনেন ক টাকায়, 6 টাকায়, বা দিকে দেখবো টি এর পরিমাণটা, এবং 8 টাকায় 6টি ফল, মানে 6টি কেনেন আবার ক টাকায়, মানে বিক্রি করেন, সরি, 8 টাকায়, মোটের উপর তার শতকরা লাভ বাকি। তার মানে দেখো ও 8টি কিনেছে 6 টাকায়, আর বিক্রি যখন করছে 6টি বিক্রি করছে 8 টাকায়, তাহলে এক্ষেত্রে টি এর পরিমাণটা সমান। তাহলে সমান করতে হলে কি, 28 এলসিএম কত হবে, 24 হবে। তাহলে আমরা এখানে গুণ করতে পারি, 4×6=24 হয়ে যাবে, এটাকে 3×8=24, আর এই পাশে যখন 3 গুণ করলাম, একেও আমাদের 3 গুণ করা লাগে, তাই 300 কত হয়ে যাবে, 18। এবারে যখন 4 গুণ করলাম, একেও আমাকে 4 গুণ করা লাগে, 4 কত হয়ে যাবে, 32। তাহলে তুমি 18 টাকায় কিনেছিলে, আর সেই জিনিসটা কি করলে 24 টাকা, এখানেও 24টা, আবার এইখানেও 24টা, মানে 24টা তুমি 18 টাকায় কিনেছিলে, আর বিক্রি যখন করছো 32 টাকায়, তাহলে তুমি ক টাকা লাভ করলে, 18 টাকায় কিনে 32 টাকায় বিক্রি করছো, ক টাকা লাভ করছো, 14 টাকা লাভ করছো। ভেরি গুড। তাহলে 100-এ কত লাভ করবে, এটা করলে হয়ে যাচ্ছে। তাহলে যতটা কাটাকুটি যায় করে দিই আমরা, 9 আসছে, আর এখানে কত আসছে, 7, তাই 700/9, তাই 700/9 আসবে। তাহলে 700/9 ভাগ করলে কত আসছে, দেখে নাও, 7×9 = 63, 7×9 = 63, 77×9 আসে, এটা আসছে অ্যান্সার, অপশন নাম্বার সি। নেক্সট দেখো ভাই, বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে, আমি ক্লিয়ার করে দেবো। 10 দেখে নাও, একজন দোকানদার কোনো দ্রব্য বিক্রয় করে 22.1 লাভ করতে চাইছে। এক সপ্তাহে তার বিক্রয় হয় 392 টাকা, তবে তার লাভের পরিমাণ নির্ণয় করো। দেখো এটা আমরা কিভাবে করবো, দেখো 22.1 ওটাকে আগে সামান্য ভগ্নাংশ নিয়ে আসতো, নিয়ে আসলে কত হচ্ছে, 22.1 কত হচ্ছে, তাহলে 3/22 আর 1 67/3, 67/3। এবার পার্সেন্টেজটা নিচে গুণ করে দাও, তাহলে এটা 100 গুণ করলে কত হয়ে যাবে, 300। তার মানে 300 টাকার জিনিসটা তুমি 67 টাকা লাভ করছো। একটু ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার না হলে আমাকে জিজ্ঞাসা করবা। তো পার্সেন্টেজ মানে কি, নিচে 100 গুণ হয়ে যায়, তাহলে এখানে 67/3 ছিল, 3-এর সঙ্গে 100টা গুণ হয়ে যাবে, 300 হয়ে যাবে। তার মানে কি 300 টাকা তোমার যখন কেনা, সেখানে তুমি 67 টাকা লাভ করছো। তাহলে তুমি একটা সিম্পল লজিক বোঝো,
এখানে হচ্ছে এক সপ্তাহে তার বিক্রয় হয় 392 টাকা, তবে তার লাভের পরিমাণ নির্ণয়। একজন দোকানদার কোনো দ্রব্য বিক্রয় করে এত পার্সেন্ট লাভ করতে চাইছে, এক সপ্তাহে তার বিক্রয় এত টাকা, তবে তার লাভের পরিমাণ নির্ণয় করো। তার মানে সিম্পল। কোনটা? তাহলে ভুল আছে বলো, না তো হচ্ছে, তার জন্য আসবে না। এখানে 367 আসে, আমি সেটাই দেখছি। 367 যদি আসে, 367 মানে 392, তবে লাভের পরিমাণ নির্ণয় করো। তাহলে ভুল আছে, ও হয়তো করেছে। এখানে এখানে 1 আর 2 করে দেখো তো, তাহলে 1 আর 2 করলে কত আসছে? 45/2 আসছে, তাই তো? তাহলে 45/2 যদি আছে, আর এখানে 100 আছে, পার্সেন্টের জন্য 100, তাহলে 45/200। এখানে কাটাকুটি করে ছোট করে নাও, কত আসছে এটা? 5 9 45, আর 5 20 100, তাহলে কত আসছে? 9/40। কত আসছে? 9/40 আসছে। তাহলে 9/40 মানে কি? লাভ যেহেতু বলেছে, 9/40 মানে 40 টাকায় কিনে সেটাকে তুমি 49 টাকায় বিক্রি করছো। হ্যাঁ, তাহলে 49 টাকা বলছি আমরা বিক্রয় মূল্য, অঙ্কে সেটা বলছে কত? 392 টাকা। কত গুণ বেশি দেখো তো? 8 9 72, 4 8 32, আর 7, হ্যাঁ ঠিকই বলেছো। তাহলে এখান থেকে কত গুণ? 8 গুণ। আচ্ছা, কি করে বুঝলাম 8 গুণ? ডাইরেক্টলি কি করে ভাবলাম? কারণ আমরা এইটুকু তো জানি, 9 এর সঙ্গে একমাত্র 8 গুণ করলেই মনে হয় শেষে 2 আসে, ইউনিট ডিজিট। 8 গুণ করে দেখো, 8 9 72, 2 হাতে 7, তাহলে 4 9 4 8 32, আর 7 কত হয়? 39 হয়। তাহলে 8 গুণ আছে। তাহলে 8 গুণ যদি থাকে, আমার হচ্ছে যে লাভের পরিমাণ কত, তাই না? তো আমাদের লাভের পরিমাণ কত হয়েছে? লাভের উপরে 40-এ লাভ কত হয়েছে? তাহলে একবারে চলে আসবে। দেখো আমাদের হিসাবে যা এসছে তার থেকে 8 গুণ বেশি, তাহলে আমাদের হিসাবে লাভ হয়েছে তো 9 টাকা, কিন্তু আমাদের থেকে তো 8 গুণ বেশি, তাহলে 8 নং 72 টাকা অ্যান্সার, অপশন সি। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু 3 না, এই জায়গাটা 2 হবে। নেক্সট, 22.5% হবে। আচ্ছা, বার্ষিক 8% সুদের হারে এত টাকা 73 দিনের সরল সুদ নির্ণয় করতো। সিম্পল, ছোটবেলায় আমরা করেছি। যেমন পি ইকুয়াল টু কত বলেছে, এখানে পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু 16,250। মুখে যত বলবে তত শিখবে। টি এর ভ্যালু কত বলেছে? 73 দিন। দিনটাকে আমরা বছর করে নেবো। বছর করতে গেলে কত ভাগ করব? আচ্ছা, তাহলে এখানে কাটাকুটি যাচ্ছে কয় দিয়ে? 5 দিয়ে যাচ্ছে, তাহলে 1 এর 5 হয়ে যাচ্ছে। তো 3 5 15, আর 5 7 35 আর 36। ঠিক আছে, তাহলে 1 এর 5 হয়ে গেল কেটে। তাহলে 1 এর 5 বছর, পার্সেন্ট না তো, এটা বছর। আর 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 এর ভ্যালু কত? 8%। আর অ্যান্সার চেয়েছে কি? সুদ কত, না আয়ের ভ্যালু। তো আমরা জানি আই ইকুয়াল টু কি? PTR/100। তাহলে 16,250, টি হচ্ছে 1 এর 5, আর এখানে হচ্ছে PTR/100। আর এর ভ্যালু 8, নিচে 100। তাহলে এবার কাটবো আমরা, একটা শূন্য আছে, শূন্য কেটে দেবো, তাই না? এবার দেখো 8 আছে এখানে, 4 2 8, আর এদিকে 5 2 10। তাহলে 25 দিয়ে কাটতে সুবিধা হবে। 5 5 কত হয়ে গেল? 25 হলো। 25 দিয়ে কাটা সোজা। 1600 মানে কত? কত দিয়ে ভাগ যাবে? 4 দিয়ে ভাগ করতে হবে, তাই না? 400, আর এখানে একটা 25 আছে, 401। 401, তাই তো নাকি? 49। আচ্ছা, তাহলে 1600-এর ভিতরে কত যাবে? 4 64, আর 1 65 হচ্ছে না মোহিত? 65 হচ্ছে না? 49 কি করে হয় মোহিত? 65 হয়। তোমাদের আমি শিখিয়েছিলাম 25 দিয়ে কাটা কি করে। দেখো 100-র মধ্যে, 100-র ভিতরে কটা 4 আছে? 25 দিয়ে ভাগ করলে 100-র ভিতরে কটা? 100 ভিতরে 4 25 100, 4 25 100 মানে 4টে 25 আছে। তাহলে 1600-র ভিতরে কটা আছে? তাহলে 100-র ভিতরে যদি 4টে 25 থাকে, তাহলে 1600-র ভিতরে কত? 4 64 থাকবে, আর একটা 25 এক্সট্রা রয়েছে, 64 আর 1 65। বা তোমরা আলাদা আলাদা করে কাটো, পাল্টে পাল্টে কেটে নিতে পারো। আমি একবারে 25 দিয়ে কাটলাম। 65 না পারলে পাল্টে পাল্টে কাটতে গেলে যাবে, 65 আসবে। তাহলে 65 ইন্টু 4, তাহলে 4 5 20 শূন্য, হাতের হলো 2, 4 6 24 আর 2 260 হয়ে যাবে অ্যান্সার, অপশন নাম্বার বি। নেক্সট দেখে নেব। কত বছরে 1000 টাকার 10% চক্রবৃদ্ধি সুদের হারে, এটা বুঝতেই পারছো কত হবে।
1000 টাকার 10% চক্রবৃদ্ধি সুদের হারে এত টাকা হয়, তাহলে 1000 টাকার যদি হয় তাহলে আমরা সিম্পলি একটা জিনিস তো শিখেছি, এটা তো বুঝতেই পারছি আমরা, চক্রবৃদ্ধি সুদে আমরা একটা কাজ করতে পারি। হুম, দেখো 10%-এর যদি আমরা, তোমরা যদি টেবিল ফরম্যাটে করো তাও হয়ে যাবে, যে কি 1000 টাকা রয়েছে, 1000 টাকা 10% সুদ মানে কত, 100 টাকা। তাহলে প্রথম বছরে 100 টাকা, তো প্রথম বছরে সুদের সুদ 100 টাকা ধরো হয়ে গেল। এবার দেখ এখানে সুদের হার বলেছে কত, চক্রবৃদ্ধি সুদের হারে এত টাকা হয়, তার মানে কি এখানে সুদ কত টাকা হলো বলো তো, 1000 টাকা রেখে 331 টাকা হলো, মানে 331 টাকা তোমার সুদ হলো। তার মানে 3 বছর তো যাচ্ছেই যাচ্ছে, এটুকু তো ক্লিয়ার, 3 বছর যাচ্ছেই যায়, 300 টাকা তো হতে হবে অন্তত, তাই না? তাই সরল সুদ গেছে, বোঝাই গিয়েছে কি হবে, 3 বছরের অ্যান্সার। দেখা যাক। এবার দেখো 100 টাকার আবার 10% সুদ মানে ক টাকা, 10 টাকা। আর এই পাশে আবার কি 20 টাকা, 20 টাকা কেন, এর জন্য 10, এর জন্য 10, 10% সুদ মানে, তাহলে এটা পেয়েই গেলাম। তাহলে এই 10-এর জন্য আবার ক টাকা, এই 10-এর জন্য আবার 1 টাকা। এবার দেখো এখানে 31 চলে আসলো, আর এদিকে 300, তাহলে 331, 3 বছর আনছে, অপশন বি। যদিও এটা তোমাদের মুখস্থ আসে আশা করি, বুঝতে না পারলে ভাই জিজ্ঞাসা করো, আমি ক্লিয়ার করে দেবো। আর নয় ফ্রাকশন বলে করে সাকসেস মেটে করে দাও। তা 10% মানে কত, 10-এ 11। এবার 10-এর কত গুণ এটা, 10-এর কত গুণ এটা, 10-এর কত গুণ, 3 গুণ। 3 গুণ মানে 3 বছর, 3 গুণ না মানে কিউব, 10-এর কিউব এটা, 10 গুণ 10 গুণ, 10-এর কিউব। তাহলে এখানে 11 কিউব, ওই কিউবটাই হচ্ছে বছর, তাহলে 11 কিউব মানে কত, আর যেটা কিউব হয় সেটাই তো বছর হয়, তাহলে এটা বছর, সিম্পল। এটাও করতে পারো। নেক্সট। আচ্ছা, এ একটি কাজ 24 দিনে সম্পন্ন করতে পারে যদি বি এর দক্ষতা এ এর চেয়ে 60% বেশি হয়। তাহলে দেখো 60% বেশি মানে এটা এ আর এটা বি, যদি এ হয় 100 আর এ হচ্ছে 160, তোমরা ডাইরেক্টলি ফ্রাকশন করে করে নেবে। ঠিক আছে, রেশিও যদি করি কত হয়ে যাচ্ছে, তাহলে এখানে 5:8 হচ্ছে, 20 দিয়ে কাটলাম। ঠিক আছে, তবে কাজটি সম্পন্ন করতে বি এর কতদিন সময় লাগবে। এবার এখান থেকে আমরা মোট কাজটা বের করে নিতে পারি। কুলু পিরিয়ড আছে 24 দিনে এ সম্পন্ন করেছে, তাহলে 24 দিনে যদি এ সম্পন্ন করে, এক এক দিনে এ কতটুকু করে করে সেটা গুণ করলে মোট কাজ পেয়ে যাব। একদিনে 5 করে করে, তাহলে 24 × 5 করলে মোট কাজ পেয়ে যাব, তাই না? এবার দেখো এটাকে, এবার অ্যান্সার কি চাইছে, অ্যান্সার চাইছে বি কত দিনে করবে, তাহলে বি যত ইউনিট করে এক এক দিনে করে সেটাতে ভাগ করে পেয়ে যাবো। তাহলে কত আসবে, 3 × 8 = 24, মানে কত আসছে অ্যান্সার, 3×5, অপশন বি। এই টাইপ গুলো কিন্তু আসবে ভাই। দুটি সংখ্যার অনুপাত 5:8 এবং তাদের পার্থক্য এত, সংখ্যা দুটি নির্ণয় করা সিম্পল। আমরা দেখবো অনুপাতের পার্থক্য কত, অনুপাতের পার্থক্য কত, 3। তো আমরা বলছি পার্থক্য, অনুপাতের পার্থক্য 3, কিন্তু অ্যাকচুয়াল পার্থক্য কত, 69। কত গুণ, 23 গুণ, ব্যাস। চলছে কি সংখ্যা দুটি নির্ণয় করো, তাহলে 23 গুণ করলে হয়ে যাচ্ছে। তাহলে আমাদের আনুপাতিক হারের থেকে 23 গুণ বেশি, তাহলে 5 × 23 কত হবে, 115 হবে। একটা একটা অপশনেই আছে, অপশন বি, আর দেখবো না। নেক্সট, অনুরাগ কি বলছে, H2B এত, B/C, তাহলে H2B/C কত, তো এখানে দেখো H2B আর B/C আর তোমরা দ ফর্মুলা করে দেবো। তাহলে H2B বলছে 2:3 আর B/C বলছে 3:4, সেখানে আমরা দ ফর্মুলা করে দেবো, তাহলে H2B/C পেয়ে যাবো। তাহলে এই দুটো প্রথমে গুণ করবো, 3 দুগুণে কত, 6 হয়ে যাচ্ছে। তারপরে এইটা কোনাকুনি গুণ করবো, 3 × 3 = 9 হয়ে যাচ্ছে। তারপরে এই দুটো গুণ করবো, 3 × 4 = 12। তাহলে আবার দেখো এটা সিম্পল লজিক, আবার দেখো ভাগ, দেখো কাটাকুটি যাচ্ছে, 3 দুগুণি 6, 3 × 3 = 9, 3 × 4 = 12, তাহলে 2:3:4, 2:3:4, অপশন এ। ঠিক আছে, এবার দেখো, এবার এটা সিম্পল লজিক, হ্যাঁ ওই জন্যই ভাগ গিয়েছে। একটা সিম্পল লজিক দেখো, দ ফর্মুলা না করলেও, এটা দ ফর্মুলা শিখে নিলে কিন্তু এখন দ ফর্মুলা না করলেও হয়ে যাবে। কেন বলো তো, দেখো এখানে বি এর মান 3, আবার এখানেও বি এর মান 3, তার মানে যা আছে তাই, 2:3:4 অ্যান্সার। যেহেতু বি এর মান সেম রয়েছে, তাহলে আমার দ ফর্মুলা করার কোনো প্রয়োজন হয় না। ঠিক আছে, যেহেতু এখানেও বি এর মান 3, এখানেও বি এর মান 3, তাহলে আমার বি যেটা মান দেওয়া সেটাই, তাহলে এর মান 2, বি এর মান 3, আর সির মান 4, যদি দেওয়াই আছে। আর না দেওয়া থাকলে দ ফর্মুলা করে দেবে আলাদা থাকলে। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে, যে বৃত্তের ব্যাসার্ধ বলুক আর যাই বলুক, এটা আমরা কি করবো, ফ্রাকশন করে দেবো। আচ্ছা, 20% ফ্রাকশন করলে কত হবে, হ্যাঁ ওটা করলেও হবে, এ বি, তোমরা যদি বলো a+b - a - b/100 করলেও চলে আসে, যাই হোক। তো এখানে কি করবো আমরা, ফ্রাকশন করে করলে তাহলে 1/5 কত হয়ে যাবে, 1/5। তার মানে ব্যাসার্ধ যদি 5 ছিল, হ্যাঁ, বৃত্তের ব্যাসার্ধ এখন হ্রাস পেয়ে 1 কমেছে, মানে 4।
তার ক্ষেত্রফল মানে স্কোয়ার, ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল মানে কি স্কোয়ার করা, আর আয়তন মানে কিউব করা, এটুকু মনে রাখবে। তাহলে 5 এর স্কোয়ার মানে কত হবে 25, আর 4 এর স্কোয়ার মানে কত হবে 16। তাহলে 25 কত কমলো ভাই 9 কমলো। 100 কত কমবে 4 দিয়ে কাটবে, 4 9 36%, অপশন সি। নেক্সট 17 দাগ কি বলছি, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, তার ক্ষেত্রফল কত? তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, আগের দিন তো শিখলে, √3 ইন্টু বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার মানে বাহু বাই বাহু। তাহলে এখানে কাটলে কত আসবে, সরি 3 আসবে, 3 বারং 36, আর এখান দিকে √3, 36 √3 আনসার, কিছুই নেই অপশন এ, 36 √3 আনসার, কিছুই নেই। কিন্তু যা সূত্র মনে রাখলেই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানলেই হয়ে যাচ্ছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 বাহু স্কোয়ার, বাহুর স্কোয়ার মানে বাহু গুণ বাহু, বাহু স্কোয়ার মানে বাহু গুণ বাহু, আর সেটাই করলাম। ব্যাস, তাহলে √3/4 ইন্টু বাহুর বলে বলেছে 12, তাহলে 12 গুণ 12 করবে, তাহলে 3 12 36, 3 কোণ ছিল, ব্যাস সিম্পল কাটাকুটি। পরিমিতির অঙ্ক সব থেকে সোজা হয়, তো আমরা করি না, আমাদের সমস্যা এটাই। দেখো ভাই তারপরে 18 দেখ, 18 অঙ্কটা কি ছিল, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 12 মিটার ও প্রস্থ 8 মিটার হলে বাগানের পরিসীমা, তো পরিসীমার সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাই দৈর্ঘ্য যোগ প্রস্থ ডাইরেক্ট করো, দৈর্ঘ্য যোগ প্রস্থ কত, তাহলে অ্যান্সার কত হবে, এইটাই শিখতে হবে, এগুলো মুখোমুখিও করা যায়। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, আমরা প্রথমেই যোগ করে দেবো, দৈর্ঘ্য আর প্রস্থ যদি যোগফল যেহেতু। নেক্সট, একটি নৌকা স্রোতের অনুকূলে 12 কিলোমিটার যায় 36 মিনিটে, আর তোমাদের নৌকা স্রোতের অঙ্কের ক্ষেত্রে অলরেডি মাথায় রাখতে হবে যে আমাকে কিলোমিটার পার আওয়ার করতে হবে। এখানে 36 মিনিটে কি বলছে 12 কিলোমিটার যাচ্ছে, সেটা ঘন্টায় করে নিতে হবে তোমাকে। 36 মিনিটে 12 যাচ্ছে, তাহলে 60 মিনিটে কত, ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিট 1 ঘন্টা। তাহলে এখানে দেখো 12 দিয়ে কেটে দেবো, 3 12 36, এখানে 3 কুড়ি 60, তাহলে 20 যাচ্ছে। তাহলে অনুকূলের গতিবেগ কত পেলে, 20 কিলোমিটার পার আওয়ার, ঘন্টায় করে নিলাম কিন্তু, 20 কিমি পার আওয়ার পেয়ে গেলাম কি আমার অনুকূলের গতিবেগ। ওকে, ভেরি গুড। স্থির জলে নৌকার গতিবেগ 16 কিলোমিটার, তাহলে স্থির জল দিয়ে দিয়েছে 16 কিলোমিটার পার আওয়ার। সিম্পল, স্রোতের গতিবেগ নির্ণয় করতে হবে, তাহলে স্থিরের থেকে অনুকূলের যে ডিফারেন্স সেটাই তো স্রোত। ব্যাস, অনুকূল মাইনাস স্থির করলে পেয়ে যাবে কি, অনুকূল মাইনাস, সিম্পল লজিক, অনুকূল মাইনাস স্থির বা হচ্ছে প্রতিকূল, আর যে পার্থক্য, যেটুকুই পার্থক্য, যে অনুকূলের সঙ্গে যা পার্থক্য, প্রতিকূলের সঙ্গে যেটুকু পার্থক্য, ওটাই হচ্ছে কি স্রোত হয়। তাহলে কত হবে অ্যান্সার, ডিফারেন্স 4, অ্যান্সার তাহলে 4, অপশন সি, কিছুই নেই। যাই গতিবেগ শুধু মাথায় রাখবে, এই নৌকা স্রোতের অঙ্কের ক্ষেত্রে দাদা একটা কথা বলে দিল, যাই থাকুক না কেন আমাকে ঘন্টায় বের করতে হবে কত কিলোমিটার যাচ্ছে। আচ্ছা, প্রথম 41টি স্বাভাবিক সংখ্যার প্রকৃত গড় নির্ণয় করো, তো পারবে না, তো সূত্রে কি, n ইন্টু n প্লাস 1 বাই, তাহলে তাহলে n প্লাস 1/2, ভেরি গুড। তাহলে কত আসবে, তাহলে 42, n এর ভ্যালু হচ্ছে বলছে 41টি, তাহলে 42/2 মানে 21টি। আর তাছাড়াও তোমাদের একটা শিখিয়েছি আমি, মনে আছে, মনে আছে বস, 41 দেখো মিডিল মানটা কোনটা আসে, সিম্পল লজিক, এখানে যদি 21 আর এ পাশে 20টা, এ পাশে 20টা, তবেই তো 41টা হয়, তাই তো, এটাও শিখেছি। যাই হোক, যখন বলে দেবে মাথায় রাখবে সূত্র n প্লাস 1 বাই কত 2। আর একটাও আছে, যেহেতু আর একটা আছে কি, দেখো বড় সংখ্যা প্লাস ছোট সংখ্যা বাই 2, তাহলে বড় সংখ্যা এখানে 41, আর ছোট সংখ্যা কি 1 থেকে শুরু যেহেতু বাই 2, মানেও সেই একই আসবে 42/2। নেক্সট, তারপর দেখো, একটি পাত্রে দুধ ও জলের অনুপাত এত, ওই পাত্র থেকে কত পরিমাণ মিশ্রণ তুলে সমপরিমাণ জল মিশ্রিত করলে পাত্রে দুধ ও জলের, দেখো ভালো করে বুঝবে, 5:3 আছে, ওকে, আর এখানে কি রয়েছে 1:1, তুমি সেখানে কি করছো, মেশাচ্ছ কি, সেটাকে কিন্তু দেখো অনুপাত কিন্তু চেঞ্জ হয় না, যতই জল তোলো না কেন অনুপাত কিন্তু সেম থেকে যাবে, কিন্তু যে তুমি এক্সট্রা যদি কোনো কিছু মেশাও তার অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে, এটা মাথায় রাখবে।
তাহলে এখানে দেখো দুধ ও জলের রেশিও 5:3। ওই পাত্র থেকে কত পরিমাণ মিশ্রণ তুলে সমপরিমাণ জল মিশ্রিত করলে পাত্রের দুধ ও জল, তাহলে এখানে তুমি জল মিশ্রিত করছো, তাহলে দুধ আগেও যে মিশ্রণ ছিল সেই মিশ্রণ অনুসারেই আসে। তাহলে এখানে দুধ যা আছে তাই করতে গেলে পাঁচের সঙ্গে একের সঙ্গে কত গুণ করলে আগেরটা আসছে, 5 গুণ করলে, তাহলে এখানেও আমাকে 5 গুণ করতে হবে। তাহলে করলে কত আসবে, 5 × 5 মানে কত গুণ আছে, 2 মেশাচ্ছ, কত 2। এবার আমি তোমাদের এইটুকু ক্লিয়ার করেছিলাম কোনটার ভিতরে ধরবে, লাস্টে যে মানটা, অলওয়েজ লাস্টের টোটালটা ধরবে। তো লাস্টের টোটাল কত হচ্ছে, এখানেও 5 এখানেও 5 মানে কত 10, তাই 10-এ 2 তার মানে কত 1/5 আনসার। মাথায় রাখবে যাই আনসার চাক না কেন মোট এই লাস্টের যে মোটটা সেটা কিন্তু ধরবে। নেক্সট, বার্ষিক 6% সরল সুদে 400 টাকা 5 বছরের সুদ কত, একদম সিম্পল ভাই, ডাইরেক্ট মুখোমুখি করে দাও। দেখো এক বছরে 6%, তাহলে 5 বছরে কত 30%, মানে 430% মোট সুদ, একবারে মোট সুদ করে নেবো, তাহলে কত হবে 120। বা মুখোমুখি করে দেবে, মুখোমুখি করে দাও, দেখো কিভাবে মুখোমুখি করতে হয়। তাহলে দেখো প্রত্যেক বছরে 6%, তাহলে 5 বছরে কত পার্সেন্ট, 30%। 30% মানে কি 100 টাকায় 30 টাকা সুদ পাওয়া 5 বছরে, ঠিক আছে। তাহলে 400 টাকায় কত পাবা, 4 × 30 = 120। এগুলো হচ্ছে মুখোমুখি করার সিস্টেম। আচ্ছা, তারপর দেখো 23 দাগ, এ বি সি একটি যৌথ ব্যবসায় 6:9:10 অনুপাতে টাকা বিনিয়োগ করে, যদি তাদের লভ্যাংশ অনুপাত এত হয় তবে তাদের বিনিয়োগের সময়। তো আমরা একটা জিনিস শিখেছি যে লভ্যাংশকে যখন আমি বিনিয়োগ দিয়ে ভাগ করবো কি পাবো, টাইম পাবো। আবার লভ্যাংশকে যখন টাইম দিয়ে ভাগ করবো তখন আমরা বিনিয়োগ পাবো। আর লভ্যাংশের ফরম্যাট কি, বিনিয়োগ ইনটু টাইম, ব্যাস। এই 3টে পার্ট আমরা জানি। তাহলে এখানে আমার কি চেয়েছে, টাইম চেয়েছে, তাই টাইমের রেশিও করতে গেলে কি করবো, লভ্যাংশ বাই কি বিনিয়োগ। লভ্যাংশ 2 রয়েছে, বিনিয়োগ সেটা 6, ভাগ করে দেবো। তারপরে আবার বলছে লভ্যাংশ 3 রয়েছে, বিনিয়োগ যেটা 9, ভাগ করে দেবো। আবার বলছে লভ্যাংশ 5 রয়েছে, এখানে বিনিয়োগ বলে 10। তাহলে লভ্যাংশ বাই বিনিয়োগ করলে মানে টাইমের রেশিওটা আমরা পেয়ে যাব। প্রত্যেকটা কাটাকুটি যাচ্ছে, তাহলে 1/3 হয়ে গেল, এটা এটা 1/3 হয়ে গেল, এটাও এটা 1/2 হয়ে গেল, তাই না। তাহলে 1/3 2 দিয়ে কাটলাম, তাহলে 1/3 কিছু নেই মানে, আর এখানে 3 3 9 1/3 1/2। তাই এদের এলসিএমটা কত হচ্ছে ভাই, এলসিএমটা করে সামান্য ভগ্নাংশে আমরা করে নেবো। তাহলে হরগুলো এলসিএম করো, 3 3 আর 2, এলসিএম হয়ে যাবে 6। 6 কে 3 দিয়ে ভাগ করলে উপরে দেখো প্রত্যেকটাই 1, তাহলে আমার উপরে আর দেখার দরকার নেই, যার ভাগ করবো যে সেটাই। তো 3 দিয়ে ভাগ করলে 3 2 6, আবার এখানে 3 2 6, আর এখানে 2 রেস মানে 3 2 6, 2 2 2 3, 2 2 3, অপশন বি 2:2:3। নেক্সট, যেগুলো বলছি মাথায় রেখো ভাই, গেঁথে নাও। 24 দাগ দেখো, 2351 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো বিয়োগফল মানে কি বলতো, মনে আছে তো, কম মানটা নেব, আর যোগফল বলবে বেশি মানটা নেব, তাই না। যদিও বা তোমাদের এটা জানা আছে কিনা জানি না, যাই হোক আমরা যেভাবে করি যখন যোগ বিয়োগের ক্ষেত্রে এইটা করব। 2351, জোড়া জোড়া লাস্টের দিকে জোড়া জোড়া করতে হয়, তো জোড়া জোড়া চলে আসলো এখানে। এইবার দেখো আমরা করবো এবার 23-এর ভিতরে কোন পূর্ণবর্গ সংখ্যাটা যাবে, দেখো 5 5 25 যাবে না, তাই 4 দিয়ে যাবে, 4 4 16, তাই 4 4 16, ভেরি গুড। আচ্ছা 16 বিয়োগ করলে 23 থেকে কত হবে ভাই, তো 7 আর 7 হয়ে গেল। এবার ডবল দেখো, এখানে কিন্তু একটা নামানো যায় না, দুটো করে নামাতে, 751 হলো। এইবার দেখো এইখানে যে ভাগটা করেছো মাথায় রাখবে তার ডবল হয়ে যাবে, তো 4 ছিল 8 হয়ে যাবে, 4 ছিল 8 হয়ে যাবে। এবার এখানে কতবার দেওয়া যায়, দেখো একবার দিলে এখানে যদি একবার দিই 81 81 হবে, 2